প্রতিটা মেয়েই চায় স্বাধীনভাবে বাঁচতে, তার বাবা মা পরিবারের পাশে থাকতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কিছু কিছু মেয়ে পড়ে যায় মানুষরূপী পশুদের হাতে। আর সমাজের এই মানুষরূপী পশু ভালো মানুষের আড়ালে মেয়েদেরকে দিয়ে নোংরা কাজ করায়। আর কোনো মেয়ে যদি তাদের এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে তাদের পড়তে হয় ভয়ঙ্কর বিপদে। ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে লোহার তরী ওয়েব ফিল্মটি, যেখানে একটি সহজ সরল মেয়েকে ঢাকায় এনে অবৈধ কাজ করানো হয়। কিন্তু মেয়েটি একসময় এই কাজ থেকে বেরিয়ে আসতে চায়। আর এখান থেকে শুরু হয় একের পর এক সাসপেন্স এবং টুইস্ট। প্রতিটি মুহূর্তেই মুভিটি আপনাকে টুইস্টের মুখোমুখি করবে এবং গল্পটি আপনাকে একদম শেষ অবধি ধরে রাখবে। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতে দেখা যায় সদরঘাট অথবা বরিশাল লঞ্চঘাট থেকে একটা লঞ্চ ছেড়ে যাচ্ছে। লঞ্চটি ছেড়ে দেওয়ার পর কয়েকজন যাত্রীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রথমে বিশালদেহী এই যাত্রীর নাম গিয়াস। তাকে কেউ একজন ফোন করে বলে, তুই যেমনিই হোক ওই মেয়েটাকে খুঁজে বের কর। আর গিয়াস বলে, বস আপনি কোনো চিন্তা করেন না, আমি অবশ্যই খুঁজে বের করে আপনার কাছে নিয়ে আসব। এরপর দেখানো হয় সিমকি নামে একজন উঠতি মডেল বা নায়িকাকে। তার পরিবার থেকে চাইতো না যে সে অভিনয় করুক, কিন্তু সে এই কাজটা চালিয়ে যেতে চায়। তারপর আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় তানজিন তিশা, অর্থাৎ এই সিনেমায় যার নাম মনীষা। কোন একজনকে ফোন দিয়ে বলে, তুমি যদি রুমের চাবি না নিয়ে আসো তাহলে তোমার রুমে আমি কেমনে যাব বলো, তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তারপর দেখা যায় ওই লঞ্চের যে ম্যানেজার ছিল নাম এজাজ। গিয়াস তার কাছে এই লঞ্চকে আজকে কে কে কেবিন নিয়েছে, কি নাম, মোবাইল নাম্বার কি, এইগুলো নিয়ে দেখছিল। তখন এজাজ তাকে বলে, স্যার এইভাবে কি আপনি পাবেন? এক একজন এক এক নামে বুকিং দেয়, আসল নাম তো অনেকেই বলে না। আপনি যদি কাউকে খুঁজতে চান এভাবে খুঁজতে গেলে সমস্যা হয়ে যাবে। গিয়াস বলে, শোনো তুমি ম্যানেজার না, এই লঞ্চে যে সমস্যাই হোক না কেন এর সব সমাধান তোমার কাছে আছে বলে আমার বিশ্বাস। এদিকে সিমকি তার বাসায় কথা বলে যখন রুমের দিকে ফেরত যাচ্ছিল, তখন তার সাথে দেখা হয় আনোয়ার নামে আরেকজন ব্যক্তির। মডেলের চলে যাওয়া দেখে আনোয়ার তার পেছন পেছন যাচ্ছিল। তখনই পেছন থেকে একজন মেয়ে যার নাম গুলশান, সে তার হাত ধরে বলে, কি ব্যাপার আবার এই মেয়ের পিছনে লাগছো, রুমে চলো। এই লঞ্চে আরো একজন যাত্রী ছিল, যে কিনা ছিল একজন পুলিশের এএসপি। একদিকে তার বউয়ের বাচ্চা হচ্ছে, অন্যদিকে সে তার ডিউটিতে ব্যস্ত। ফোন করে তাই তার মায়ের সাথে কথা বলছিল এবং জানতে পারে তার একটা ছেলে সন্তান হয়েছে, কিন্তু সে খুবই অসুস্থ, বাঁচবে কিনা তার ঠিক নেই। আর এদিকে গিয়াস ওই ম্যানেজারকে টেনে নিয়ে আসে সিসিটিভির ফুটেজের সিকিউরিটি রুমে। আসার পর ম্যানেজার তাকে জানায় যে স্যার এখানে কয়েকটা ক্যামেরা নষ্ট আছে, এছাড়া বাকি সবগুলো ভালো, আপনি চাইলে চেক করতে পারেন। তখন গিয়াস ম্যানেজারকে কয়েক হাজার টাকা দিয়ে বলে যে আজকে রাতের জন্য এই সিসিটিভির ক্যামেরাগুলো সব অফ থাকবে। টাকা দেখে লোভ সামলাতে পারে না সে অফ করে দেয়। বাসায় অভিনয় করতে না দেওয়া নিয়ে সিমকি যখন বেশ ঝামেলায় এক জায়গায় বসেছিল, তারই একজন ভক্ত এসে তার সাথে ছবি তুলতে চায়। ছবি তোলার পর সে আবদার করে যে ম্যাডাম আমার জীবন নিয়ে একটা গল্প লিখবেন, একটা নাটক তৈরি করব, আমি নিজেও টুকটাক অভিনয় করি, আমি এক পরিচালকের সাথে কথা বলছি, সে নাটক বানাই দিতে চাইছে, আমার নাটকে আমি হব নায়ক আর আপনি হবেন নায়িকা। এসব শুনে সে খুবই ইরিটেশন ফিল করে, সে তার রুমের দিকে চলে যেতে চায়। তখন আবার বকুল নামে তার এই ভক্ত তার পিছু নাই। অন্যদিকে মনীষা যখন ক্যান্টিন থেকে একটা কফি নিয়ে ফিরছিল, তার সাথে হঠাৎ গিয়াসের মুখোমুখি হয়ে যায়। তাকে দেখে দৌড়ে পালাতে থাকে মনীষা, এক জায়গায় লুকিয়ে পড়ে আর গিয়াস তাকে সব জায়গায় খুঁজতে থাকে। এদিকে এএসপি যার বাচ্চা হয়েছে, এনার নাম ছিল মনসুর মৃধা। তিনি লঞ্চের এক সাইডে দাঁড়িয়ে যখন বিড়ি খাচ্ছিলেন, হঠাৎ সবার চিৎকার শুনতে পায় যে কেউ একজন লঞ্চ থেকে পড়ে গিয়েছে। কোন একটা মেয়ে চিৎকার করছে। সে দৌড়ে স্পটে যায় এবং সবার কাছ থেকে জানতে পারে একটা মেয়ে চিৎকার করতে করতে লাফ দিচ্ছে এবং কয়েকজন নিজের চোখেই দেখেছে। এই নদীর মধ্যে সে পড়েছে, 3 তলা থেকে কেউ ফেলে দিয়েছে নাকি সে আত্মহত্যা করেছে বলা মুশকিল। সেখানে গিয়ে সে এএসপি একজন আনসারের সাথে পরিচিত হয়। এই গল্পে তার নাম ছিল জয়নাল।
এএসপি নিজের পরিচয় দেওয়ার পর জয়নাল তাকে সঙ্গ দেয় এবং তারা দুইজন মিলে চলে যায় ওই লঞ্চের ম্যানেজারের কাছে। তার কাছে গিয়ে সিসিটিভি কন্ট্রোল রুমের কথা জিজ্ঞেস করলে সে কোনো কথা বলতে পারে না। ম্যানেজার বলে, স্যার আমাদের সিসিটিভি তো নষ্ট। সে আরো বলে, আমার মালিক বারবার ফোন দিতেছে, স্যার আমি একটু ওদিকে যাই। তখন এএসপি একটা ঝাড়ি দেয় যে একটা মানুষ মরে গেছে আর আপনি আছেন আপনার ক্যাপ্টেন, মালিক এসব নিয়ে, আর এত বড় একটা লঞ্চ, সব সিসিটিভি নষ্ট করেন কি আপনারা? তখন ম্যানেজার দৌড়ে চলে যায় ওই লঞ্চের মাস্টার অর্থাৎ চালকের কাছে, আর এএসপি জয়নালকে সাথে করে নিয়ে চলে আসে ওইদিকে যে ভিআইপি কেবিনগুলো ছিল, অর্থাৎ যেখান থেকে মেয়েটি পড়েছে 3 তলার ওই পার্টগুলোর ভিআইপি কেবিনে কে কে আছে এগুলো চেক করতে। দেখা যায় একটু আগে সিমকির পেছনে আনোয়ার নামে যে লোক ছিল সে তার সঙ্গিনী গুলশান আর 1 বোতল দুষ্টু পানি নিয়ে কেবল একটু অকাজে লিপ্ত হতে যাবে, ঠিক ওই সময় তার দরজায় নক করে এএসপি। এএসপি পরিচয় দিলে গুলশান এবং আনোয়ার দুজনেই ভয় পেয়ে যায়। তাদের পরিচয় জিজ্ঞেস করলে বলে তারা হাজব্যান্ড ওয়াইফ, আর রুম সার্চ করে দুষ্টু পানি পেলে তখন বলে, স্যার আমার পারমিট আছে, কোনো সমস্যা নেই, কি হয়েছে বলেন তো? এএসপি তখন জানায় এই লঞ্চ থেকে একটা মেয়ে পড়ে মারা গেছে, এই ভিআইপি কেবিন থেকেই। যে কোনো প্রয়োজনে আমি আবার আসব। অন্য আরেকটা রুমে গিয়ে নক করতেই তানজিন তিশা অর্থাৎ মনীষা দরজা খুলে দেয়। তাকে দেখা যায় খুব আবেদনময়ী ভঙ্গিতে ওই এএসপি কে অফার দেয় যে সে কি ভেতরে আসবে নাকি। মানে তাকে দেখে দেহ ব্যবসায়ী টাইপের মেয়েদের মতো মনে হয়। আর এই অবস্থা দেখে এএসপি তার রুমে ঢোকে না, জাস্ট বলে আমি আবার আসব। তখন আরেকটা রুমে গিয়ে নক করতেই ভেতর থেকে তাদেরকে বলা হয় যাও, কিছুই লাগবে না। আবার নক করে ভেতরে ঢুকতেই দেখতে পাই অনেক ধনীর দুলাল চাকলাদার কোম্পানির মালিক এই রুমে আছে। সে অলরেডি দুষ্টু পানি গিলেছে, সে ড্রাঙ্ক। তখন এএসপি তাকে খুনের কথা বলে এবং বলে আমি এই রুমে আবার আসবো ইনভেস্টিগেশনের প্রয়োজনে, আমার মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি। চাকলাদার বলে হয়তো কোনো টকশো বা কোথাও দেখে থাকতে পারেন, চাকলাদার কোম্পানির মালিক বলে কথা। এসপি বলে না, মনে হচ্ছে যেন অন্য কোথাও দেখেছি, আমি কোনো টকশো দেখি না, যাই হোক আমি আবার আসব। চাকলাদারের রুম থেকে বের হয়ে এসপি আবারও ম্যানেজারের কাছে আসে এবং বলে যে আপনাদের একটা জিডি করা লাগবে। ম্যানেজার জানায় স্যার আমরা তো নদীর মাঝখানে, সকালে গিয়েই আমরা জিডি করব। তখন এসপির আদেশ অনুযায়ী ম্যানেজার সমগ্র লঞ্চে একটা ঘোষণা দিয়ে দেয়, বলে লঞ্চে একটা দুর্ঘটনা ঘটেছে, যে যার সিটে এবং যে যার কেবিনে চলে যান। এসপি টার্গেট ছিল যে সবাইকে কেবিনে এনে তারপর একটা একটা করে কেবিন আবারও চেক করবে। তারপর এসপি যখন ওই লঞ্চে কতগুলো কেবিন আছে, কতগুলো ভিআইপি কারা থাকছে এসব মিলাচ্ছিল, গ্যাস তখন আবার ওই প্রিমিয়াম কটেজে একা একা গিয়ে সবাইকে নক করে দেখছিল যে সে তিশাকে পায় কিনা। জিজ্ঞাসাবাদের পর এএসপি জানতে পারে যে রুম থেকে ওই মেয়েটি পড়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই রুমে লঞ্চের এক স্টাফ এক হাজব্যান্ড ওয়াইফকে দিয়ে আসছিল। মনীষাকে আবার দেখা যায়, সে ফোন করে কোনো একজনকে বলছে স্যার এত তাড়া কিসের, একটা ঝামেলা হয়েছে, টেনশন নিও না, আমি সব ম্যানেজ করে ফেলবো। সে রুম থেকে বের হতে গিয়ে আবার দেখে তার রুমের সামনে গ্যাস দাঁড়ানো, আবারও ফেরত আসে এবং তখনই তার দরজায় আবার কে যেন নক করে। সে ভয় পাচ্ছিল, তখন পেছন থেকে বলে আমি পুলিশ, দরজা খুলুন। এসপি কে দেখে মনীষা আবার তাকে ফ্ল্যাট করার চেষ্টা করে, কিন্তু সে ফ্ল্যাট না হয়ে বলে শোনেন আমরা পুলিশের লোক, আমরা বুঝি কে কি করে আর কারে দিয়ে কি সম্ভব। আপনার পাশের রুমে একটা হাজব্যান্ড ওয়াইফ আছে, যেভাবেই হোক ওনার সাথে একটা সেলফি তুলে ওই ছবিটা আমাকে ম্যানেজ করে দিতে হবে। গিয়াস এদিকে ডনকে ফোন করে বলে যে ভাই আমি মনীষাকে দেখছি, আমি ওকে ধরে আপনার কাছে নিয়ে আসব, কোনো টেনশন নেই। ডনের এই মুভিতে নাম থাকে শরীফ। শরীফ এই গ্যাঞ্জামের কথা শুনে গিয়াসকে বলে হায় রে গিয়াস, কি দিন আসলো, তুই আবার পুলিশের ভয় পাস কবে থেকে? প্রয়োজন হলে 2-4টা ফেলে দে, ব্যাপার না। এদিকে আনসার এসে আনোয়ারের সাথে যে গুলশান ছিল তাকে বলে যে আপনাকে স্যার ডেকেছে, আপনি একা আসুন। আনোয়ার তো ভয় পেয়ে যায়, সে বলে যা বলছে শোনো। বেরিয়ে যেতেই ওই রুমে আবার চলে আসে মনীষা। মোবাইলের চার্জ শেষ, চার্জার নেওয়া যাবে কিনা এই উছিলাই সে এসে তার সাথে কথা বলে। আনোয়ারের তো এমনিতেই একটু নারীর প্রতি দুর্বল ছিল, তার উপর আবার তিশার এমন এক্সপোজড ক্যারেক্টার দেখে সে আর লোভ সামলাতে পারে না। সে তিশাকে তার ঘরে ইনভাইট করে। লঞ্চ থেকে পড়ে গিয়ে মরে যাওয়ার খবরটা ওই কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর লঞ্চের মালিক তো ম্যানেজারকে ফোন দিয়ে খুবই গালাগাল করে, খুব রাগারাগি করে,
বলে আমার রেপুটেশন ব্যবসা সব শেষ করবা। তখনই আবার ওই লঞ্চের একজন স্টাফ এসে ম্যানেজারকে জানায় যে স্যার আমাদের একটা কেবিন ভাড়া দেওয়া হয়েছিল একজনের কাছে, সেই রুম দেখতেছি 3 ঘন্টা ধরে তালা দেওয়া, কোনো লোকজন নেই। এই কথা শুনে ম্যানেজার ওই স্টাফকে নিয়ে চলে যায় ওই রুমের দিকে। আর মনীষা এএসপির কথা মতো আনোয়ারের সাথে একটা সেলফি তুলে এনে যখন তাকে দিতে চাই, এএসপি তাকে বলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় দেন, আমার ব্লুটুথ বা শেয়ারিট এগুলো নেই। সে নিজের নাম্বার মনীষাকে দেয় এবং মনীষার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই পিকচারটা নেয়। তখন আবার ম্যানেজার এসে ওই স্টাফ রুমের কথা জানালে এসপি তখন ম্যানেজারের সাথে চলে যায় ওই রুমে। মাস্টার কি দিয়ে ওই রুম খুলতেই দেখে একটা ব্যাগ ওপেন করা, সেখানে একজনের ভোটার আইডি কার্ড দেখে, নাম নুরি ইসলাম। এই ভোটার আইডি কার্ডের ছবি আর এএসপি যখন তার সেন্ট্রাল আইটি টিমে পাঠিয়ে দেয় এবং তাকে আইডেন্টিফাই করতে বলে, সে জানতে পারে যে নুরি ইসলাম হচ্ছে একজন মডেল, সম্প্রতি একটা মিউজিক ভিডিওতে প্রচুর ভাইরাল হয়েছে। অর্থাৎ এই যে নুরি ইসলাম এই হচ্ছে সিমকি। এদিকে এএসপি যে মনীষার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি নিল, তার আসলে মূল উদ্দেশ্য ছিল মনীষার নাম্বারটা নেওয়া। সে তখন ওই আইটি অফিসারকে মনীষার নাম্বার দিয়ে বলে তোমাকে একটা নাম্বার পাঠাচ্ছি, এই নাম্বারের ডিটেলস আমাকে একটু পাঠাও। একটা স্টাফ তখন এএসপি কে বলে স্যার আমি ওনার সাথে একটা ছেলেকে দেখেছিলাম, এই 3rd ফ্লোরে দেখেছি, চলেন আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি। সে এএসপি কে নিয়ে যায় বকুল নামে সেই ফ্যান যে সিমকির সাথে ছবি তুলতে চাইলো তার কাছে। এএসপি যখন তাকে জিজ্ঞাসাবাদ করে সে বলে স্যার আমি তো কিছুই জানি না, আমি তো জাস্ট ম্যামের সাথে একটা ছবি তুলেছি, তারপর তাকে আমি একটা নাটকের অফার দিয়েছি, তখন প্রায় 10টা বাজে, কিন্তু সে আমার নাটকে রাজি হয়নি। আমার স্ক্রিপ্টটা পাঠানোর জন্য তার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলাম, তাও আমাকে দেয়নি। সে যখন আমার প্রতি বিরক্ত হচ্ছিল ঠিক ওই সময় একজন মানুষ এখানে চলে আসে, সে এসে আমাকে ধমক দেয়, তারপর আমি সেখান থেকে চলে আসি। তারপর তো তারা দুজনে কোথায় গেছে না গেছে, কি হয়েছে না হয়েছে আমি তো কিছুই জানি না স্যার। বকুল আরো জানাই দূর থেকে আমি তাদের কথা শুনছিলাম, তার নাম হচ্ছে আমির চাকলাদার। এএসপি তখন ওই বকুলকে নিয়ে চলে আসে একটু আগে যে চাকলাদারের রুমে আসলো তার রুমে, এসে বকুলকে দেখিয়ে বলে এই কি সেই আমির চাকলাদার? বকুল বলে না তিনি তো না। এএসপির আগে থেকেই সন্দেহ হচ্ছিল, এবার তো আরো বেশি সন্দেহ হয়। এবার সে গিয়ে দেখে চাকলাদারের রুমে একটা মেয়েও আছে। সে বলে কি ব্যাপার, এই মেয়ে কোথা থেকে আসলো, আগের বার তো দেখলাম না। চাকলাদার বলে এটা আমার পার্সোনাল ম্যাটার, কে আসবে না আসবে এগুলো কি আপনার দেখার বিষয় নাকি? এসপি বলে যায় এই লঞ্চে একজন মানুষ খুন হয়েছে, সবকিছুই আমার কনসার্নের বিষয়। তারপর ওই রুমে থাকা মেয়েটিকে এসপি ডেকে নিয়ে আসে তার নিজের রুমে। সে আর কেউ না, মনীষা ছিল আমির চাকলাদারের রুমে। টিমের কাছ থেকে এসপি অলরেডি মনীষার পরিচয় সম্পর্কে জানে। তারপর যখন জিজ্ঞেস করে যে আমির চাকলাদারের রুমে কি করতে গিয়েছিল সে, তখন মনীষা বলে চাকলাদার একাকী বোধ করছিল, তাই তাকে সঙ্গ দিতে গিয়েছিল। সে আরো বলে আমি চাইলে আপনার সাথেও সঙ্গ দিতে পারি। এসপি তখন তাকে বলে মনীষা কর্পোরেট জগতের টপ ডিমান্ড, তোমার সম্পর্কে আর কিছু বলবো না, বাকিটা তুমি বলবা। মনীষা তখন বুঝতে পারে যে তার পরিচয় জানতে আর বাকি নাই। মনীষা বলে আপনার সমস্যা কি জানেন, আপনি এক জায়গায় ঘুরপাক খাচ্ছেন, দেখেন না এই লঞ্চে কতগুলো স্টাফ, কতগুলো মানুষ, আপনি তো শুধু আমাকে নিয়েই পড়ে আছেন, একটু চারপাশ ভালো করে দেখেন, তাইলে আপনি সবকিছুই বুঝতে পারবেন। এসপি আর কিছু না বলেই মনীষার রুম থেকে চলে আসে এবং জয়নালকে বলে জয়নাল এই রুমের দিকে খেয়াল রাখবা, এই মেয়ে কিন্তু সেই রকম শেয়ানা, কোথায় যায় না যায় সব খেয়াল রাখবা। চলে যাওয়ার পর মনীষা তার রুম থেকে বের হয় এবং ওই যে নুরি ইসলামের রুম, যে রুমটা এতক্ষণ ধরে বন্ধ ছিল, চুপি চুপি আবার সেই রুমে আসে, তাকে আবার ফলো করতে থাকে জয়নাল। মনীষা নুরি ইসলাম বা সিমকির রুমের লক খুলতেই অমনি পেছন থেকে কেউ একজন এসে তার মুখ চেপে ধরে। জয়নাল মনীষার এখানে আসার আগেই গিয়াস তাকে ধরে ফেলেছে এবং লঞ্চের একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন জয়নাল তাকে দেখে ফেলে। জয়নাল চিৎকার করে উঠতেই গিয়াস এসে তার মাথায় একটা আঘাত করে এবং জয়নাল পড়ে যায়। মারতে যাওয়ার এই সুযোগে আবার মনীষা পালিয়ে যায় গিয়াসের হাত থেকে। কোনো উপায় না পেয়ে তাড়াহুড়ো করে লঞ্চের ছাদে চলে যায় এবং তাকে ফলো করে গিয়াসও লঞ্চের ছাদে চলে আসে। এদিকে এসপি জয়নালের ফোন পেয়ে শীঘ্রই জয়নালের কাছে চলে আসে এবং তার মাথা ফাটা অবস্থা দেখে সেও খুঁজতে থাকে মনীষাকে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও শেষমেশ নিজেকে মনীষা আর বাঁচাতে পারে না। গিয়াস তাকে পেয়ে যায় এবং তাকে ধরতে যাবে, ঠিক ওই মুহূর্তেই আবার ছাদে চলে আসে এএসপি।
গিয়াসের সাথে তার চরম ফাইট হতে থাকে। এসপি কে গিয়াস তার থেকে ফেলে দেবে এমন একটা অবস্থা। ঠিক ওই সময় মনীষা আবার একটা গ্যাসের সিলিন্ডার এনে গিয়াসের মাথায় বাড়ি দেয়। এসপি তখন মনীষাকে নিচে এনে বলে যে দেখো, তোমাকে যদি এখন কেউ সহযোগিতা করতে পারে সে হচ্ছে আমি। গিয়াস কেন তোমার পেছনে লাগছে সেটা সত্য কথা আমাকে বলো। মনীষা স্বীকার করে না, বলে তার ভুল হতে পারে কিনা আমি জানি না। এসপি বলে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, ওকে ফাইন, কিন্তু বরিশালে পৌঁছে যদি তুমি আমাকে সব সত্য কথা না বলো তাহলে তোমার কপালে দুঃখ আছে। এরপর এসপি যায় ওই আনোয়ার এবং গুলশানের রুমে। সেখানে গিয়ে তাদের দুজনের রিয়েল পরিচয় এসপি বলে দেয়। দেখা যায় এই দুজন আসলে হাজবেন্ড ওয়াইফ না, দুজনেরই হাজবেন্ড এবং ওয়াইফ আলাদা আছে, ইভেন তাদের বাচ্চা কাচ্চা আছে। তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অর্থাৎ পরকীয়া করতে আসছে। তখন তারা এসপির কাছে মাপ চায়, বলে স্যার প্লিজ কাউকে কিছু বলবেন না, আমাদের মান সম্মান চাকরি বাকরি সব শেষ হয়ে যাবে। এদিকে ম্যানেজার আবার ওই সময় এসপি কে ফোন দিয়ে বলে সিমকির রুম তো খোলা, কেউ একজন এসে রুম খুলে গেছে, একটু আগে মনীষা যে এসেছিল এটা তো তারা জানতো না। যাই হোক, রুমে আসার পর এসপি দেখতে পাই ওই রুমে একটা পারফিউম। তারা আগের বার যখন আসলো তখন যেভাবে যা রেখে গিয়েছিল সব সেভাবেই আছে, কেউ কিচ্ছু নেয়নি। এসপি প্রথমে পারফিউমের স্মেলটা একটু নেয়, তারপর তার মনে পড়ে যায় ঠিক একই ধরনের পারফিউমের স্মেল সে কোথায় যেন পেয়েছে। মনে পড়ে যায় ওই যে সে চাকলাদারের রুমে গেল, তার রুমে সে এই স্মেলটা পেয়েছে। তখন গুগল করে আমির চাকলাদারের একটা পিকচার তার ফোনে ডাউনলোড করে। আর এদিকে যে আমির চাকলাদার সেজে বসে আছে মনোজ প্রামাণিক, তার রুমে মনীষাকে নিয়ে আসলে আমির চাকলাদার তো খুবই খেপে যায়। সে বলে যে প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না। এসপি বলে আপনার পারফিউমের গন্ধ আমাকে টেনে নিয়ে আসে, আপনি কি লেডিস পারফিউম ইউজ করেন? আমির চাকলাদার সেজে বসে থাকা এই লোকটির নাম এই সিরিজে ছিল তাওহিদ আলম। তাওহিদ এসপির প্রতি সেই রকম খেপে যায় যে আপনি শুরু করেছেন কি? আপনার মানসিক সমস্যা আছে? আপনার মানসিক ডাক্তার দেখানো লাগবে? কি সব উল্টাপাল্টা বলা শুরু করেছেন। এসপি রিয়েল আমির চাকলাদারের পিকচার দেখিয়ে বলে যে কে চেনেন? তাওহিদের তো আর বুঝতে বাকি থাকে না যে ধরা খেয়ে গেছে। এসপি তার কলার ধরে এক থাপ্পড় দিতেই মনীষা বারবার করে বলতে থাকে স্যারকে মাইরেন না স্যার, ওর কোনো দোষ নেই। ওর কথা না শুনে তার পকেট থেকে আইডি কার্ড বের করে দেখে। এই তাওহিদ আলম হচ্ছে একজন সাংবাদিক। পরিচয় রিভিল হয়ে যাওয়ার পর এই তাওহিদ আলম এবং মনীষার ইতিহাস বলা শুরু হয়। আর মনীষার প্রকৃত নাম ছিল রেজিয়া। সে টাকার বিনিময়ে বিভিন্ন কর্পোরেট লেভেলের অফিসারদের সাথে রাত কাটাতো। একবার সে শারীরিকভাবে অত্যন্ত পরিমাণ নির্যাতিত হওয়ার পর সে তাওহিদ আলম অর্থাৎ এই সাংবাদিককে একটা সাক্ষাৎকার দিতে রাজি হয়। রিজিয়ার সাক্ষাৎকার নিতে গিয়ে তার জীবনের গল্প শুনে তার প্রতি ধীরে ধীরে আসক্ত হয়ে যায় তাওহিদ, তার প্রতি প্রেম সৃষ্টি হয় আর কি। রিজিয়া তার গল্পে জানায় ছোটবেলায় তার মা আর বাবা মারা যাওয়ার পর তার এক চাচার কাছে সে মানুষ হয়েছিল, কিন্তু সে নবযৌবনা হওয়ার পর ফিল করে তারই চাচা তার শরীরের প্রতি আসক্ত। চাচার হাত থেকে বাঁচার জন্য সে একটা ছেলেকে ভালোবেসে ঢাকা শহরে আসে, কিন্তু ঢাকা শহরে আসার পর ওই ছেলেটিও তাকে ধোঁকা দেয়। তারপর রিজিয়ার এই অসহায় অবস্থা থেকে রক্ষা করে শরীফ অর্থাৎ ডন। রিজিয়া জানাই টাকার বিনিময়ে এই কাজগুলো করলেও আমি তো একটা মানুষ, আমারও তো একটা শরীর, আমার তো না বলার অধিকার থাকবে, কিন্তু ওরা আমাকে পাশবিক অত্যাচার করেছে। এই জন্য আমি সাক্ষাৎকার দিতে চাই, মানুষকে জানাতে চাই। দেখা যায় এই যে গ্যাস তাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, তখন ওই গ্যাসের সাথে মনীষা কাজ করত। একটা ক্লায়েন্টকে গতরাতে খুশি করার পর গ্যাস যখন তাকে আরেকটা ক্লায়েন্টের কাছে পরদিন দিতে চাই, মনীষা তখন অস্বীকৃতি জানায় যে না, এত চাপ তো নেওয়া যাবে না। গ্যাসও জানতো যে মনীষা হয়তো রাজি হবে না, তাই তার দুষ্টু পানির সাথে একটা ঔষধ মিশিয়ে দেয়। আর ওইটা খাওয়ার পর মনীষা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। জ্ঞান ফেরার পর মনীষার এই অবস্থা, তাই সে ন্যায় বিচারের জন্য তাওহিদ আলমের শরণাপন্ন হয় এবং তাকে ইন্টারভিউ দেয়। ইন্টারভিউটা নিয়ে যাওয়ার পর তার নিজের পত্রিকা সহ আরো কয়েকটা পত্রিকাতে ছাপানোর জন্য আবেদন করে, কিন্তু কেউই এই খবর ছাপাতে চায় না। এই খবর যাদের বিরুদ্ধে যাবে তারা ছিল অনেক প্রভাবশালী লোক। রাগে ক্ষোভে দুঃখে তাওহিদ তার নিজের চাকরি থেকে রিজাইন দেয় এবং মনীষাকে নিয়ে একটা সুখী জীবনযাপনের স্বপ্ন দেখছিল। এরপর মনীষা আর এই জগতে কাজ করতে চায় না। এটা গিয়ে শরীফকে জানালে শরীফ তাকে না বলে। সে বলে তুই এমন রাস্তায় ঢুকেছিস সেখান থেকে তো বের হওয়া যায় না, তুই তো স্বাভাবিক লাইফে কোনোভাবেই যেতে পারবি না। তাছাড়া আমার অনেক ক্লায়েন্ট সম্পর্কে অনেক কিছু তুই জানিস, অনেক গোপন কথা জানিস, তোকে ছেড়ে দিতে পারি না।
আমার তো সিকিউরিটি ইস্যু আছে, রেট বাড়াতে চাইলে বলে দিব, সমস্যা নাই। কিন্তু মনীষা কোনোভাবেই কাজ করতে রাজি হয় না। সে সেখান থেকে জোর করে চলে আসে। আর এই জন্যই মূলত শরীফ এবং গিয়াস মনীষাকে খুঁজতেছে তাকে মেরে ফেলার জন্য। শরীফ এমনকি তাহিদ আলমকেও মেরে থ্রেট দিয়ে গেছে যে খবরদার, তুই যদি মনীষার আশেপাশে যাস, ওকে হেল্প করা তো দূরে থাক, ওর সাথে যদি দেখাও করিস তোর হাত পা একেবারেই কেটে রেখে দেব। তাই তাহিদ এবং মনীষা দুজনেই রাতের লঞ্চে করে পালানোর চেষ্টা করছিল। গল্প শুনে এএসপি বুঝতে পারে যে তারা সত্য কথা বলছে, কিন্তু সিমকি আর আমির চাকলাদারের কেসটা কি, তাদেরকে কেন হত্যা করা হলো? তারা দুজন বলে, দেখুন, এই ব্যাপারে আমরা কিছুই জানি না, বিশ্বাস করেন আমাদের কোনো দোষ নেই। এসপির তো ভীষণ রাগ হয় তাদের উপর যে তোদেরকে আমার বলদ মনে হয়। ঠিক ওই সময় আবার ওই রুমে চলে আসে সিমকি। সে বলে, আমি বলছি কি হয়েছে। তার মুখে ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ওই যে বকুল যখন তাকে ডিস্টার্ব করতেছিল তখন একজন লোক আসলো। সে ছিল আমির চাকলাদার। দেখা যায় আমির চাকলাদার বকুলকে ভাগিয়ে দিয়ে সিমকির সাথে সে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল। সে ছিল কোটি টাকার মালিক। সে জানায় যে আমি সামনে কয়েকটা মুভি করতেছি, প্রযোজনা করতেছি, তোমার সব মুভির নায়িকা বানাই দিব, তুমি আমার রুমে আসো। রাজি না থাকলেও এক প্রকার জোর করেই সে সিমকিকে তার রুমে নিয়ে আসে। আর সিমকিও আসলে খুব একটা না করতে পারেনি, কারণ সে তো উঠতি নায়িকা। তাই তো উপরে উঠতে গেলে এরকম প্রযোজকদের হাত কড়াই লাগে। তো রুমে যাওয়ার পর তখন চাকলাদার তাকে বারবার কাছে ডাকছিল, তার কাছে যাওয়ার চেষ্টা করছিল। এদিকে আবার ক্যান্টিন থেকে খাবার নিয়ে নিচে নামার সময় ওই যে মনীষার সাথে গিয়াসের দেখা হয়ে গেল। সে গিয়াসের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করছিল। কোনো উপায় না পেয়ে এই ভিআইপি কেবিনের একটা দরজা খোলা পাওয়াতে সে একটা রুমে ঢুকে গিয়েছিল। আর এই রুমটাই ছিল আবার আমির চাকলাদারের রুম। মনীষা যখন ওই রুমে লুকিয়েছিল তখন তার চোখের সামনেই আমির চাকলাদার অন্যায়ভাবে সিমকির উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল। তাই সে সিমকিকে বাঁচাতে পেছন থেকে গিয়ে দুষ্টু পানির বোতল দিয়ে তার মাথায় আঘাত করে এবং সে সেখানেই মারা যায়। প্রচুর রক্তপাত হতে থাকলে সিমকি এবং মনীষা দুজনেই ভয় পেতে থাকে, কিন্তু মনীষা নিজেকে সামলে নেয়। তারপর সে তাহিদকে ফোন করে। সে এই অবস্থা দেখে তাদের তিনজনেরই অবস্থা খারাপ। এরপর তারা একটা বুদ্ধি করে। সে বলে, আমি একটা শাড়ি নিয়ে আসছি, এই শাড়িটাকে ভালো করে পরিয়ে দাও। তারপর আমি যখন উপর থেকে ফেলে দেব তোমরা কেউ একজন একটু চিৎকার করবে, যেন মানুষ মনে করে একজন মেয়ে পড়ে গিয়েছে এবং মেয়ে চিৎকার করছে। তারপর অরিজিনাল আমির চাকলাদারকে শাড়ি পরিয়ে লঞ্চ থেকে ফেলে দিয়ে তাহিদ এদিকে আমির চাকলাদার সেজে বসে আছে। তারপর ওই যে এএসপি একটা পারফিউমের ঘ্রাণ পেয়েছিল আমির চাকলাদারের রুমে। যখন এএসপি আমির চাকলাদারের রুমে আসছিল, মূলত সিমকি তখনও তার রুমে যায়নি, সে ওই স্মেলটাই পেয়েছিল এবং এই জন্য সে তাহিদের কাছে ফিরে আসছিল। এসপি তখন তাদেরকে বলে দেয়, তোমরা যা করেছো সব মানলাম, কিন্তু খুন তো খুনি, দুইটা মার্ডার, গিয়াস এবং আমির চাকলাদার, এই খুনের শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে। তখন মনীষা বলে, তার সব দোষ আমার, শাস্তি দেওয়ার হলে আমাকে দেন। তখন তাওহিদ আবার বলে, ভালো মানুষকে কোনো শাস্তি দেন না, আর ও সারা জীবন অনেক কষ্ট করছে, ওর কোনো দোষ নেই, ও একটা ভালো লাইফ চাইছিল, এই জন্যই এত কিছু। আমি ওকে লাইফের আশা দেখিয়েছি, সব দোষ আমার, আপনি আমাকে শাস্তি দেন। এসব শুনে এএসপি পড়ে যায় দ্বিধাদ্বন্দ্বে। কি অবস্থা, সবাই খুনি হতে চায়। সে বলে, একটু পরে লঞ্চ বরিশালে পৌঁছাবে, যা করার আমি সেখানে গিয়ে করব, তোমরা আমার সাথে আসবা। তারপর লঞ্চ বরিশালে পৌঁছায় এবং এএসপি জয়নালকে বলে, জয়নাল ওদেরকে নিয়ে আসো, যাও। ম্যানেজারকে যখন বলে, তোমার পাপের শাস্তি কি দেব, ম্যানেজার তার আইডি কার্ডটি ফেরত দিয়ে দেয়, অর্থাৎ সে তার চাকরি থেকে রিজাইন করলো। আর সিমকি বরিশালে পৌঁছে তার বাবা মাকে ফোন দেয় এবং বলে, আমি আর এসব করব না, আমি আসছি বাসায়, আমি সেফলি পৌঁছেছি। জয়নালের পিছু পিছু যখন মনীষা আর তৌহিদ আসছিল, হঠাৎ মনীষা তৌহিদকে হাতের ইশারা দিয়ে বলে লাফ দিতে এবং তারা দুজনেই নদীতে লাফ দেয়। জয়নাল দৌড়ে গিয়ে এসপি কে ডেকে আনে, কিন্তু ততক্ষণে তারা দুজনে সাঁতরে অনেক দূরে চলে গিয়েছে। লঞ্চ থেকে নামলে তখন সেখানে পুলিশ চলে আসে এবং তখনই আবার এসপির ফোনে কল আসে এবং তাকে জানানো হয় যে তার যে বাচ্চাটা জন্ম নিয়েছিল অসুস্থ ছিল, বাচ্চাটা মারা গেছে, তার ওয়াইফের অবস্থাও খুবই খারাপ। আর তার পরের দৃশ্যে দেখানো হয় একটা লোহার নৌকায় করে মনীষা এবং তৌহিদ একদিকে ভেসে যাচ্ছে, আবারও একটা নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে। এই লোহার তরী কি পারবে তাদেরকে নতুন জীবনের একটা নতুন গন্তব্যে পৌঁছে দিতে? এই প্রশ্ন রেখে শেষ করা হয় লোহার তরী ওই ফিল্মের গল্প।
আমার দেখা এক কথায় অসাধারণ একটি সাসপেন্স থ্রিলার সিরিজ, যেটি পুরোটা সময় আমাকে ধরে রেখেছে এবং দারুণ এনজয় করার মতো একটি গল্প। আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।